আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের আমাদের ক্লাসটিতে ডিজিটাল মার্কেটিং লেভেল 1 ব্যাচ নাম্বার 77। এবং আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এমএস এক্সেল এর উপর। তো সবাই আমরা ক্যামেরাটা ওপেন করে ফেলি। আপনাদের 77 ব্যাচেরই হয়তো আমি ওরিয়েন্টেশন ক্লাসটা করিয়েছিলাম হয়তো। তো সেখানে আমি বলেছিলাম যে আপনারা ক্যামেরা ওপেন করে ক্লাসগুলো করবেন, কারণ ক্যামেরা অফ রেখে ক্লাসগুলো করা এতে মনোযোগটা থাকে না। সো ফ্রিল্যান্সার হব কি হব না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার কার্যক্রম বা আমার দৃষ্টিভঙ্গি কেমন, কেমন চিন্তা ভাবনা রেখে আমি কাজগুলো করছি এই বিষয়টার উপর। ঠিক আছে, আপনি ক্যামেরা অন করে সরি অফ করে আপনি ক্লাস করছেন, নাকি একটু পর পর ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন, এখানে এরকম করছেন, নাকি আপনি শুয়ে শুয়ে ক্লাস করছেন, নাকি আপনার পাংখা আপনার ক্লাস করতেছে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে ক্লাস করতে বসে ক্যামেরা অন থাকে ঠিকই, 1 ঘন্টা চলে যায় 2 ঘন্টা চলে যায়, কিন্তু তাকে আর দেখা যায় না, তার পাংখাকেই দেখা যায় সারাক্ষণ উল্টা করে, মোবাইল উল্টা করে রেখে দিছে এরকম। আবার দেখা যাচ্ছে শীতের সময় ভাপা পিঠা খেতে খেতে ক্লাস করছেন, নাকি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছেন। সো ফিজিক্যাল যখন আমরা ক্লাস করতাম কোনো স্কুলে বা কোনো কলেজে বা ভার্সিটিতে, যেখানেই কাজ করি না কেন, সেখানে কিন্তু কি ক্লাস চলাকালীন সময় ঘুমানো, একটু পর পর পাশের জনের সাথে কথা বলা, একটু পর পর এদিক ওদিক তাকানো, বা ক্লাসের সময় ঘুমানো, বা ক্লাসের সময় খাওয়া, এই বিষয়টা যেমন যায় না, উচিত না, এবং টিচার শাসন করতো, ঠিক সেম ভাবে এখানেও আপনাকে ওই অ্যাটিটিউড নিয়ে ক্লাস করতে হবে। আপনাকে এইটা চিন্তা করলে হবে না যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি অনেক বুঝে ফেলছি। হুম, স্যারের থেকে দেখা যাচ্ছে যে আমার বয়স বেশি, বা স্যারের থেকে আমার বয়স 2-3 বছর 4-5 বছরের ডিফারেন্স, বড় ভাইয়ের মতনই আর কি। তো দরকার কি এত শোনার? ওই সব চিন্তা রাখলে হবে না। আপনি বাইরে অনেক কিছুই হতে পারেন, বাট হচ্ছে যে এই প্ল্যাটফর্মে আপনি কিছুই না। আপনি এখানে যার কারণে আপনি শিখতে আসছেন। তো শিখার মেন্টালিটি নিয়ে আসতে হবে। শিখার মেন্টালিটি নিয়ে না না নিয়ে আসতে পারলে আপনি কখনোই ফ্রিল্যান্সার হতে পারবেন না। এবং যদি এই মেন্টালিটি যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে আমি অগ্রিম ভাবে বলে দিচ্ছি যে অভিনন্দন, আপনার টাকাটা শুধু শুধু কি আপনি নিজের কারণেই জলে ফেলছেন। অন্য কেউ এসে জলে ফেলে নেই, অন্য কেউ আপনার টাকাটা নষ্ট করে নেই, আপনার নিজের কারণেই টাকাটা নষ্ট করছেন। ঠিক আছে? কারণ এক একই ক্লাস করে, একই বেঁচে থেকে, একই কোম্পানির অধীনে থেকে কেউ ফ্রিল্যান্সার হচ্ছে, আর কেউ কেউ হচ্ছে যে বেকার হয়ে আছে। তো এই বিষয়টা কেন হয়? এটার কারণেই হয়। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের এমএস এক্সেল এর ক্লাসটি। সো এমএস এক্সেল এর বিষয়টা সম্পর্কে আমি একটু বলি। এমএস এক্সেল টা মূলত ইউজ করা হয় ডাটা সংরক্ষণের জন্য, ডাটা নিয়ে কাজ করার জন্য মূলত এমএস এক্সেলটা ইউজ করা হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনার এই এমএস এক্সেলটা তাহলে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য কিভাবে হেল্প করবে? ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এইভাবে হেল্প করবে, আপনি যদি একজন লিড জেনারেশনের কাজ, আপনার নিজ যদি লিড জেনারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার লিড জেনারেশনের জন্য এই কাজটা করার জন্য আপনার এমএস এক্সেলটা দরকার হবে। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে চান, কিওয়ার্ড রিসার্চ যদি করতে যান, সেক্ষেত্রে আপনার এমএস এক্সেলটা দরকার হবে। এছাড়াও আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার এটা ডেফিনেটলি দরকার হয়। আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান বা একজন ব্যবসায়ী যদি হন, সেক্ষেত্রে এমএস এক্সেলটা আপনার জানা দরকার। আপনি যদি একজন স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার দরকার, কারণ স্টুডেন্ট লাইফে এই বিষয়গুলো আমাদের দরকার, কাজে আসে। যখন আপনি ইউনিভার্সিটিতে উঠবেন তখন দেখবেন যে এই এক্সেল রিলেটেড কিছু প্রজেক্ট আপনাকে দিবে। তখন আপনি প্রজেক্টের কাজ করবেন নাকি এক্সেল শিখবেন, এটা হচ্ছে যে অনেক বড় একটা প্রশ্ন বা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা তখন পড়ে যাই। আর ফ্রিল্যান্সার হিসেবে দেখা যাচ্ছে যে আপনি যদি এক্সেলটাকে নিশ হিসেবে সিলেক্ট, বা এক্সেল এক্সেল শুধুমাত্র এক্সেলের উপর নিশ সিলেক্ট করেও কিন্তু আপনি এক্সেল এক্সপার্ট হিসেবে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আপনি যদি এক্সেলও নিশ হিসেবে সিলেক্ট করলেন না, আপনি লিড জেনারেশনের কাজও করলেন না, আপনি এসইওর কাজও করতে চান না, আপনি কিওয়ার্ড রিসার্চের কাজও যদি না করতে চান,
তারপরও আমি বলবো এক্সেলটা আপনার দরকার হবে কোন দিকে, আপনি যখন গিগ অ্যানালাইসিস যখন করতে যাবেন তখন আপনার কিন্তু কি এক্সেলটা দরকার হবে। সো এক্সেলটা তখনই দরকার হবে মূল কথা যে ডাটা নিয়ে কাজ করতে গেলে আপনার এক্সেলটা দরকার হবে। সো এক্সেলটা এই জন্য জরুরি। এখন এক্সেলের উপর A to Z সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে, মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সম্পূর্ণ বিষয়টা 100% শেখানো পসিবল না, কেউ শিখাতে পারবেও না একটা ক্লাসের মাধ্যমে। কারণ এক্সেলটা এতটা পরিমাণে বিস্তৃত, এতটা বড়, যে এক্সেল রিলেটেড আমি যদি এক এক ঘন্টা করে যদি 30টা ক্লাস করাই তারপরেও কিন্তু এক্সেলের সম্পূর্ণ বিষয়গুলো শেখানো পসিবল হয় না, এতটা পরিমাণে বড় হচ্ছে কি এক্সেলের বিষয়টা। তাহলে কেন হচ্ছে যে আজকের ক্লাসটা বা আপনাদের কোর্সের মধ্যে এক্সেলটা কেনই বা অ্যাড করেছে? এই জন্য অ্যাড করেছে যেন টুকটাক কিছু কাজ আপনি যেন করতে পারেন। হ্যাঁ, মানে আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে গিগ অ্যানালাইসিস এর জন্য, বা দেখা যাচ্ছে এক্সেল এক্সপার্ট হিসেবে আপনি যদি কাজ করে থাকেন, তো কোন কাজগুলো করলে হচ্ছে যে আপনার ইনকামটা আসতে পারে, কোন কাজগুলো এক্সেলের রিলেটেড, কোন কোন কাজগুলো বর্তমানে মার্কেট প্লেসে চাহিদা আছে, এটা হচ্ছে কি আপনি কাজগুলো শিখে আপনি ওটাতে করতে পারেন। অথবা দেখা যাচ্ছে কি আপনি যদি এসইও বা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও কি এই বিষয়গুলো আপনার কাজ করবে। অর্থাৎ যেগুলো মোস্ট ইউজড, যেই বিষয়গুলো ইউজ করা হয় ওইগুলোই হচ্ছে কি আপনি আপনাদেরকে আজকে ক্লাসে শিখাবো। ওকে। তো ক্যামেরা আসতে বলেছিলাম, এখনো আমি অনেকেই ক্যামেরা, ম্যাক্সিমাম ব্যক্তি এখনো ক্যামেরা নেই। তো এই বিষয়গুলো হচ্ছে যে এখানেই মেসেজ পাওয়া যায় যে কতজন ক্লাসটাকে ওইভাবে সিরিয়াসলি ভাবে নেয়। এবং মাসাল্লাহ প্রথম দিন দেখা গেছে যে প্রায় 100-র মতন হচ্ছে স্টুডেন্ট ছিল ক্লাসে। 6টা ক্লাস সেদিন না যেতেই হচ্ছে কি 40% নাই হয়ে গেছে। সো অনেকে আসে ফ্রিল্যান্সিং শিখতে আবেগের বশে, অনেকে আসে হচ্ছে পিয়ার প্রেসারের মাধ্যমে, অনেকে আসে হচ্ছে যে ফোমোর কারণে, অনেকে আসে একটু ভাব নেওয়ার জন্য, আবার কেউ কেউ আসে নিজের একটা ক্যারিয়ার বা নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। সো যাই হোক, শুরু করি তাহলে আমরা আজকের সেশনটা। আমরা এক্সেলটা ওপেন করব। এক্সেলটা আপনার, আচ্ছা এখানে আমি একটু বলি, এক্সেলটা আপনি এক্সেল ইউজ করবেন তো আপনার ল্যাপটপ ডেস্কটপই থাকতে হবে এমন কিছু না, আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। আর মোবাইল ফোনের জন্য হচ্ছে এক্সেল অ্যাপ ইউজ করব না আমরা, মোবাইল ফোনের জন্য আমরা গুগল শিট অ্যাপটা ইউজ করব। গুগল শিট অ্যাপের নামটা কি আমি একটু হচ্ছে যদি এখানে জুম ইন করে লিখে দিই, গুগল গুগল শিট, এই লেখাটা লিখে আপনারা আপনাদের মোবাইল ফোনে যে প্লে স্টোর, এই প্লে স্টোরে গিয়ে এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে। সো যেই প্রথম অ্যাপটা পাবেন সবুজ কালার একটা অ্যাপের আইকন, ওইটাই হচ্ছে কি গুগল শিট। নামও তো দেয়া থাকে, অ্যাপের তো নামও দেয়া থাকে। সো এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, মোবাইল ফোন ইউজাররা শুধু গুগল শিট ইউজ করবেন, আর ল্যাপটপ ডেস্কটপ ইউজাররা এক্সেল ইউজ করবেন। ঠিক আছে। মোবাইল ফোন ইউজাররা আমি যেন আবার না শুনি যে স্যার আমি তো হচ্ছে এক্সেল অ্যাপে করতেছি, এক্সেল অ্যাপটা ঝামেলা। মোবাইল ফোনের জন্য গুগল শিটটা হচ্ছে পারফেক্ট, আর ল্যাপটপ ডেস্কটপের জন্য এমএস এক্সেলটা পারফেক্ট। ওকে। ওই মাইক্রোসফট 360 এগুলো হচ্ছে যে ইউজ করতে যায় না, এগুলোর মধ্যে হচ্ছে লগ ইন করতে করতেই আপনার দিন পার হয়ে যাবে। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে সেভ করার একটা ঝামেলা থাকে, এক্সেল ইউজ করলে সেভ করার একটা ঝামেলা থাকে, বাট গুগল শিটে সেভ অটোমেটিকলি হয়ে যায়। তো এই জন্য যার কার কোনটাকে কোনটা ইউজ করবেন এই বিষয়টা হচ্ছে আগে থেকেই বলে দিলাম আমি। তো এখানে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে মূলত বলা হয়ে থাকে ওয়ার্ক স্পেস বা ওয়ার্কশিট। ঠিক আছে। এবং উপরের দিকে আমরা কিছু কমন বিষয়গুলো জেনে নিচ্ছি, ইন্টারফেসটা আমরা জেনে নিচ্ছি এক্সেলের। সো এখানে যদি আমরা একটু যাই উপরের দিকে, এখানে দেখা যাচ্ছে ফর্মুলা বার, এখানে বিভিন্ন ফর্মুলা গুলো হচ্ছে মূলত লেখা হয়। দেন হচ্ছে এখানে আমরা যদি যাই, এখানে দেখা যাচ্ছে টুল সেকশন, বিভিন্ন ধরনের টুলস আমরা দেখতে পাচ্ছি, ক্যালিব্রি, ফন্টের সাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট, এগুলো বিভিন্ন ধরনের টুলস, এগুলো এক একটা। এই টুলস এর উপরে যদি আমরা একটু যাই, এখানে দেখতে পাচ্ছি কি আমরা এক্সেল রিবন আমরা দেখতে পাচ্ছি। এবং এই এক্সেল রিবনের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা বার, সরি ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এরকম বিভিন্ন ধরনের অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা রিবন, এক্সেল রিবন যেটা, হ্যাঁ, এই এক্সেল রিবনে আপনার
আলাদা নিজস্ব তাদের টুল সেকশন আছে। তো আমরা যদি ওয়ার্কশিটে যদি ব্যাক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট ঘর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কি ঘর আমরা দেখতে পাচ্ছি, সেল দেখতে পাচ্ছি। এই ঘরগুলোকে মূলত বলা হয়ে থাকে সেল, CELL, সেল। ওকে। তো এই সেল যে বিষয়টা, এই সেলটাকে প্রত্যেকটা সেলের আবার নিজস্ব ইন্ডিভিজুয়াল নাম আছে। সেই নামগুলো হচ্ছে আমাকে ইউজ করতে হবে। আমি যদি এখানে যোগ বিয়োগ করতে চাই 10+10, এটা তো হচ্ছে যে দেখা যাচ্ছে কি আপনার 10 বছর 8 বছরের একটা বাচ্চাও বলতে পারবে 10+10 10 20 হয়। হ্যাঁ, তো কিন্তু আমি যখন এন্টার দিলাম কোনো কিছুই হচ্ছে না। কেন? কারণ এক্সেল 10+10 এগুলো বুঝে না, এক্সেল বুঝে সেলের নাম। যোগ বিয়োগ বুঝে, বা 10 20 এগুলো বুঝে না, সে সেলের নাম বুঝে। সো এখন সেলের এতগুলো সেল, এগুলো সেলের নামগুলো আমরা কিভাবে বের করব? সেলের নামগুলো মুখস্থ করতে হয় না, এটা মনেও রাখতে হয় না, খুব ইজিলি ভাবে বের করা যায়। কিভাবে? আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এখানে ABCDEF এরকম ভাবে আমরা অনেকগুলো কলাম দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় কলাম। ঠিক আছে? অনেকগুলো কলাম দেখতে পাচ্ছি। এবং বাম দিকে যদি আমরা একটু খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে অনেকগুলো রো দেখতে পাচ্ছি। তো আশা করি আমরা বুঝতে পারছি কলাম কোনটা আর রো কোনটা। এই কলাম এবং রোর উপর ডিপেন্ড করেই মূলত এই পুরো এক্সেলটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এক্সেলের ফুল স্ট্রাকচার হচ্ছে এই কলাম রোর উপর ডিপেন্ড, মানে উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমাদের শরীরে যেরকম, শরীরটা যেভাবে তৈরি হয়েছে একটা স্কেলিটন মানে কঙ্কাল, হ্যাঁ কঙ্কাল বা এই মেরুদণ্ডের উপর ভিত্তি করে যেমন হচ্ছে যে আমাদের শরীরটা তৈরি হয়েছে, ঠিক সেম ভাবে এই কলাম বা রো যদি না থাকতো তাহলে এক্সেলটাও তৈরি করা সম্ভব হতো না। সো এখন আসি যে কোন একটা সেলের নাম আমরা কিভাবে বের করব। সো আমি একটা সেল সিলেক্ট করলাম, সেলটা সিলেক্ট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? যখন কোন একটা সেলের মধ্যে ক্লিক করব, সেই সেলের চারপাশে এরকম একটা গ্রিন বর্ডার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা গ্রিন বর্ডার তৈরি হয়ে যাবে। সো আমরা এটা এটা হচ্ছে তার মানে কি সিলেক্টেড সেল। তো এই সেলটা আমরা খেয়াল করতে হবে আমাদের কোন কলাম বরাবর আছে। এটা আগে খেয়াল করতে হবে কোন কলাম, মানে হচ্ছে ABC এগুলো হচ্ছে কি কলাম। তো কোন কলাম বরাবর আছে? এটা হচ্ছে ডি বরাবর কলামে আছে। এবং এই সেলটা কোন রোতে আছে? এটা একটু দেখি, এটা 9 বরাবর রোতে আছে। তাহলে এই সেলের নাম হবে D9। ঠিক আছে, এই সেলের নাম হবে D9। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা সেলের নামটা বের করব। ফার্স্টে হচ্ছে যে কলামটা বসাবো, তারপর হচ্ছে কি রোর নাম্বারটা বসাবো। সো ডি, তারপর হচ্ছে কি 9, তাহলে এই সেলের নাম হবে D9। তাহলে দেখি, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা একটু দেখি যে হচ্ছে যে আসলেই বুঝতে পেরেছি কিনা। এই সেলের নামটা কি হবে? আচ্ছা, এই সেলের না, এই সেলটার নাম কি হবে এটা হচ্ছে যে আমরা একটু কমেন্টে, জুমের কমেন্টের মাধ্যমে, জুমের ইনবক্সে আমরা জানিয়ে দেবো এই সেলটার নাম কি হবে। সবাই জুমের ইনবক্সে আমরা একটু জানিয়ে দিব। এই সেলটার নাম হচ্ছে যে C5। হুম, তো C5 হচ্ছে কি এই সেলের নামটা। তো সবার অ্যান্সারটাই ঠিক হয়েছে, সবাইকে অভিনন্দন, আপনারা রাইট অ্যান্সার দিতে পেরেছেন। সো এখন আসি এইখানে আমরা কিভাবে ডাটা লিখবো। তো একদম সিম্পল, একদম বেসিক থেকে আমরা শুরু করি, তারপর ধীরে ধীরে একটু টাফ বা কমপ্লিকেটেড বিষয়ে আমরা যাব। তো সর্বপ্রথম আমি এখানে একটা লিখতে যাচ্ছি কি, ধরলাম কবির অ্যান্ড কালাম আইসক্রিম কোম্পানি। সো একটা কোম্পানি, এটার নাম হচ্ছে কবির অ্যান্ড কালাম আইসক্রিম কোম্পানি। এইটা আমি হচ্ছে হেডিংটা লিখেছি। এখন আমি যদি খেয়াল করি, এই লেখাটা কিন্তু আমি F7 সেলে লিখেছি, কিন্তু লেখাটা কিন্তু অন্যান্য সেলেও কিন্তু চলে গিয়েছে। তো এখন আপনার কাছে সমস্যা নাও মনে হতে পারে, কিন্তু ধরলাম আমি এই সেলে কিছু একটা লিখতে যাচ্ছি, তখন কি হবে জানেন? তখন কিন্তু আমার পুরোটা লেখা দেখা যাচ্ছে না, কারণ আমার লেখাটা অন্য সেলে চলে গিয়েছে এই জন্য। তো এরকম যদি হতো যে পুরোটা লেখাটা একটা সেলে কিভাবে লেখা যায়, এটার দুইটা সলিউশন আছে। সর্বপ্রথম যে সলিউশন সেটা হচ্ছে যে আমি যেই সেলটাতে লিখেছি
সেই সেলের কলামে আমাকে আহ কি বলে এটাকে, এই যে মাউসের কার্সরটা আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর একদম কোনায় মাউসের এই যে এফ সেল, এফ কলামে আছে না, মাউসের কার্সরটা এফ এর একদম কোনায় নিয়ে যাব। তখন হচ্ছে এখানে নিয়ে ডাবল ক্লিক করব মাউস দিয়ে। দেখুন অটোমেটিকলি এভাবে চড়া হয়ে গিয়েছে। আর মোবাইল ফোন ইউজাররা তো সেই মাউসের কার্সর দিয়ে তো এইভাবে ডাবল ক্লিক করতে পারবেন না। আপনারা তাহলে কিভাবে করবেন? আপনারা হচ্ছে যে এই যে কলামের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে ধরে টেনে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, যতটুকু আপনার দরকার, আপনার যদি মনে হয় এতটুকু দরকার তাহলে এতটুকু করেন, এতটুকু যদি মনে হয় তাহলে এতটুকু করেন। আপনি যদি চিকন করতে চান তাহলে এভাবে করতে পারেন, যেটা আপনার দরকার। সো আমি এতটুকু করলাম। সো আমার একটা লেখা কিন্তু কি পুরোটা একটা সেলে, পুরোটা লেখা একটা সেলের মধ্যে কিন্তু হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে এখানে এই সলিউশনটা যদি করি তাহলে এটার মধ্যে একটা আবার সমস্যা আছে। কি সমস্যা? এটা নিচ বরাবর যতগুলো সেল আছে এই সেলগুলো কি সেম সাইজ হয়ে গেছে, সেম সাইজ হয়ে গেছে। কারণ আমি তো লিখতে যাচ্ছি যে সিরিয়াল নাম্বার, সিরিয়াল লিখতে যায়, কারণ সিরিয়ালের জন্য এত বিশাল একটা জায়গা দেখতে বাজে দেখায় না। তো সেক্ষেত্রে অন্য একটা কিছু করতে হবে, এই সলিউশন তাহলে কি যায় না। তাহলে আমরা ব্যাকে আবার যাই। তাহলে এই সলিউশনটা হলো না, তাহলে আরেকটা সলিউশন করতে হবে। সেটা কি? আমরা কয়েকটা সেলকে একটা সেলে মার্জ করে দিতে পারি। ঠিক আছে, কয়েকটা সেলকে একটা সেলে মার্জ করে দিতে পারি, একত্রিত করে দিব। এটাকে মূলত বলা হয় মার্জ করা, সেল মার্জ করা। MARGE, মার্জ। সো এটা কিভাবে আমরা করব? ফার্স্টে আমরা সেলগুলো সিলেক্ট করব। এখন মোবাইল ফোন ইউজার যারা আছেন, আপনারা এই যে এভাবে সিলেক্ট করবেন, ধরে ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে যাবেন। আবার দেখাই, কোন একটা সেল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এভাবে ধরে ড্র্যাগ করে করলেই কি সিলেক্ট হয়ে যাবে। ল্যাপটপ ডেস্কটপ ইউজাররা এভাবে যদি ধরে ড্র্যাগ করেন তাহলে কি সমস্যা হবে? আপনার লেখাগুলো সব কপি হয়ে যাবে। বাট মোবাইল ফোন ইউজারদের এই ঝামেলাটা হয় না, এইরকম ভাবে ড্র্যাগ করলে কপি হয় না। কিন্তু ল্যাপটপ ডেস্কটপ হয়। যেমন এখন যদি দেখাই আমি, দেখুন যে লেখাগুলো কিন্তু কপি হয়ে গেছে। কবির অ্যান্ড কবির অ্যান্ড কবির অ্যান্ড কবির অ্যান্ড কবির, মানে গান হয়ে গেছে, কবির অ্যান্ড কবির অ্যান্ড কবির অ্যান্ড এরকম হয়ে গেছে। সো আমরা লেখাগুলো হচ্ছে যে ডিলিট করে দিই। সো তাহলে হচ্ছে কিভাবে আমি সিলেক্ট করব, মাল্টিপল সেল কিভাবে সিলেক্ট করব ল্যাপটপ ডেস্কটপ ইউজাররা? প্রথমে যেই সেলটা হচ্ছে যে যেই সেলে লিখেছেন সেই সেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট বাটন প্রেস করা অবস্থায় যতটা সেল আপনি সিলেক্ট করতে চাচ্ছেন ততটা সেলের মধ্যে কি আপনি ক্লিক করেন। আমি চাচ্ছি চারটা সেল সিলেক্ট করতে, তো এটা একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, আর এই যে চারটা সেল। তাহলে আমি শিফট বাটন ক্লিক করা অবস্থায় 4 নাম্বার সেলের মধ্যে কি আমি ক্লিক করব। 1 থেকে 4-এর মধ্যকার যতগুলো সেল আছে সবগুলো কি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি টুল সেকশনে গিয়ে এখানে মার্জ এন্ড সেন্টার যে অপশনটা, এটার মধ্যে আমি ক্লিক করে দিব। তো এখন একটা সেল কি চারটা সেল কিন্তু একটা সেলে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি আমার বাকি বিষয়গুলো লিখতে পারি। এখানে লিখলাম হচ্ছে সিরিয়াল, তারপর হচ্ছে এখানে লিখলাম হচ্ছে নেম, সিরিয়ালটা কমিয়ে দিলাম, নামের জায়গাটা বড় করে দিলাম। ওকে। তারপর হচ্ছে যে আইডি, আর হচ্ছে যে এটা সেভ। সো সিরিয়াল এখানে এমপ্লয়ীদের আর কি সিরিয়ালে আমি কথা বলছি। তো এখানে সিরিয়াল 1, তারপর হচ্ছে 2, এরকম করে লিখতে আমার অনেকক্ষণ সময় লাগবে না? সো এই জিনিসটা হচ্ছে সিম্পলি ভাবে কি করা যায়, একটা সলিউশন আছে। আমরা ফার্স্টে কি করব, 1 2 বা 3, থ্রি থ্রি পর্যন্ত লিখতে পারেন বা 2 পর্যন্ত লিখতে পারেন। লেখার পর এই দুটো হচ্ছে কি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে যাব, 10 পর্যন্ত নিয়ে গেলাম, অটোমেটিকলি কিন্তু 10 পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সেম জিনিসটাই মোবাইল ফোন ইউজাররাও করবেন, একটা জিনিস এক্সট্রা করতে হবে। 1 2 লেখার পর এভাবে ড্র্যাগ করে নিয়ে যাবেন, ড্র্যাগ করার পর সাথে সাথে কিন্তু 3 4 5 এগুলো আসবে না। আরেকটা জিনিস করতে হবে, সেটা কি? এই যে সিলেক্টেড এরিয়া, এই সিলেক্টেড এরিয়ার মধ্যে ফিঙ্গার দিয়ে কি একটা টাচ করবেন। টাচ করার পর অনেকগুলো অপশন আসবে, কপি পেস্ট কাট। ওইখান থেকে স্ক্রল করে করে দেখবেন আপনার
ফিল বা অটো ফিল নামে একটা অপশন আছে। ওই অপশনে ক্লিক করলে তখন হচ্ছে কি এরকম ভাবে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। ঠিক আছে। সো তারপর হচ্ছে যে আমি আমার এমপ্লয়ীদের নাম লিখি। আশিস, তারপর হচ্ছে ধরলাম হচ্ছে এরা হচ্ছে কি আমার এমপ্লয়ি, এরা হচ্ছে কি সেলস করে থাকে, এটা সেলসম্যান। ঠিক আছে। সো এখন হচ্ছে যে আইডি, তাদের আইডি কোড নাম্বার, তো 101, তারপর হচ্ছে 102। এখন এইটা হচ্ছে যে দেখা যাচ্ছে কি সিরিয়াল ওয়াইজ আছে। তো আমাকে এটা বারবার লেখা দরকার নেই, দুইটা লিখলাম, এটাকে হচ্ছে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, আইডিটাও এরকম ভাবে হয়ে গেল। তারপর হচ্ছে যে সেলটা হচ্ছে যে এরকম ভাবে বসিয়ে দিই এরকম একটা নিজের মন মতো। তো এরকম একটা আমরা ডাটা তৈরি করলাম। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, কোনো ডাটাটা হচ্ছে যে ডান দিকে চলে গেছে, কোনোটা বাম দিকে, একটা এলোমেলো হয়ে আছে। সো জিনিসগুলো হচ্ছে যে অ্যালাইনমেন্ট যদি আমরা ঠিক করতে চাই তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। তো আমি কি করব, এগুলো হচ্ছে সম্পূর্ণ ডাটাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট অপশনে চলে যাব। এখানে গিয়ে হচ্ছে সেন্টার অপশন ক্লিক করব। আচ্ছা, ক্লিক হয়নি, এখন ক্লিক হয়েছে। তারপর হচ্ছে এখানে দুইটা হচ্ছে কি সেন্টার সেন্টার দিয়ে দিব। সো সেন্টার একদম সেন্টারে কিন্তু চলে আসছে, মিডলে এবং সেন্টারে চলে আসছে। তো তারপর হচ্ছে যে আরেকটু কিছু চমৎকার সুন্দরভাবে করা যায়, এটা চারপাশে বর্ডার দিতে পারি। সো এখানে বর্ডার অপশনে যাই। বর্ডার অপশনে গিয়ে অল বর্ডারে যদি ক্লিক করি তাহলে চারপাশে বর্ডার তৈরি হয়ে যাবে। আর একটু সুন্দরভাবে করতে পারি, ফন্ট গুলো হচ্ছে যে হেডিং এর ফন্ট গুলো হচ্ছে যে আমরা বড় করে দিতে পারি। সো আর পাশাপাশি হেডিং এর ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি। সো ধরলাম হচ্ছে এই ফন্টটা দিয়ে দিলাম, এন্ড ফন্টের সাইজটা হচ্ছে যে 12 দিয়ে দিলাম। ওকে। সো আরেকটু সুন্দরভাবে আমরা জিনিসটা সাজাতে পারি। সো এগুলো হচ্ছে যে আমরা কালার অ্যাড করতে পারি। দেন হচ্ছে যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কালার ইউজ করব। কালার ইউজের ক্ষেত্রে আমি বলবো সবসময় লাইট কালার ইউজ করবেন, তাহলে জিনিসটা দেখতে আই প্লিজিং লাগে। তো দেখুন যে জিনিসটা সুন্দরভাবে আমরা একটা ডাটা তৈরি করলাম। এটা একদম একদম বেসিক লেভেল একটা বিষয় আমরা দেখলাম। সো এটা একদম বেসিক লেভেল একটা বিষয় দেখলাম আমরা। এখন আমরা হচ্ছে একটু কমপ্লেক্স বিষয়ে যাই, কিছুটা কমপ্লেক্স বিষয়ে যাই। আমরা এখন হচ্ছে ফর্মুলা শিখবো। ফর্মুলা গুলো হচ্ছে যে মুখস্থ করার থেকে বড় বিষয় হচ্ছে বুঝে বুঝে যদি করতে পারি তাহলে আরো ইজি লাগবে। আমার কাছে মুখস্থ করতে গেলে এটা কঠিন লাগবে। ঠিক আছে। সো এখানে আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে ঢাকা সিটি কলেজ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম রেজাল্ট অফ বাংলা। বাংলা সাবজেক্টের হচ্ছে কি আহ পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। এখানে স্টুডেন্টদের নাম, এখানে রোল, তারপর হচ্ছে যে হাউস মানে হচ্ছে শাখা, ইয়ার হচ্ছে যে বছর, এটা তো আমরা জানি, মার্কস দেওয়া আছে। সো এখন হচ্ছে যে আমরা ফার্স্টে শিখবো যোগ করা। ঠিক আছে, কিভাবে যোগ করতে হয়। এবং এক্সেল এর মধ্যে সবচাইতে বেশি ইউজ করা যে ফর্মুলা সেটা হচ্ছে এই সাম বা যোগ করার সূত্রটাই। তো যোগ করা যায় দুইটা ওয়েতে, একটা হচ্ছে অটোসামের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে সূত্রের মাধ্যমে। তো অটোসামের মাধ্যমে যদি আমরা করি তাহলে আমার সূত্র ইউজ করা লাগবে না, অটোসাম অপশনে ক্লিক করলেই আমার অটোমেটিকলি যোগফলটা বের হয়ে আসবে। তো অটোসামের মাধ্যমে যদি যোগ করতে চাই, সেক্ষেত্রে যেখানে সংখ্যাগুলো আছে ওটা ঠিক নিচ বরাবর আমাকে সেলটা সিলেক্ট করতে হবে। এখানে আমি সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি টু সেকশনে একদম ডান দিকে চলে যাব। সেখানে এই যে সামার, এখানে যে হচ্ছে যে সামেশন যে চিহ্নটা আছে,
এই সামেশন চিহ্নটার মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব। এখানে সাম যে অপশনটা আছে, এই সাম চিহ্নটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে দিব। তো আমার যোগফল কিন্তু চলে এসেছে। এখন আমি যদি সূত্রের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে কিভাবে হবে, বা আপনি চাচ্ছেন যে এখানে নিচে আপনি লিখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আপনার যোগফলটা এখানে দেখাতে, সেক্ষেত্রে অটোসামের মাধ্যমে এই জিনিসটা করা যাবে না, এটা আপনার সূত্রের মাধ্যমেই করতে হবে। তো সূত্রটা কি আমরা একটু লিখে নিব। ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে কি করব, এই যে মার্কস গুলো আছে এই মার্কস গুলো সিলেক্ট করে নিব। ঠিক আছে। এখানে মার্কস গুলো হচ্ছে ক্লিক করেও সিলেক্ট করতে পারি, অথবা সেলের নামটা টাইপ করেও করতে পারি। এই সেলের নামটা কি F4, তো আমরা হচ্ছে যে টাইপ করতে পারি F4, F4 এভাবেও করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করলেও হয়ে যাবে। ঠিক আছে। সো শিফট ক্লিক করে এইভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। সো আমার 573, আমার যোগফলটা চেঞ্জ হয়ে গেছে। ফর্মুলা ইউজ করলে একটা সুবিধা কি এক্সেলে, আপনার যদি ইনপুট, এগুলো তো হচ্ছে ইনপুট, এগুলো যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে কি আউটপুট কোনটা, এই যে যোগফল, এটা হচ্ছে কি আউটপুট। তো এই ইনপুটটা যদি আমি চেঞ্জ করি আউটপুটটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, এটার জন্য আলাদা করে আবার চেঞ্জ করতে হয় না। ফর এক্সাম্পল এখানে 92 দেয়া, তো আমি 92 কে যদি উল্টিয়ে দেই 29 যদি করে দিই, তাহলে আমার যোগফল এখন 573 আছে না, এন্টার যখন দিব 510 হয়ে গিয়েছে। এখানেও সেম, আবার 29টাকে আবার 92 করে দিলাম, আবার 573 হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আপনার ফর্মুলা, এটা যোগ শুধু যোগের ক্ষেত্রে না, এটা সকল ফর্মুলার ক্ষেত্রে ইউজ হয়। এবার আসি মাইনাস মানে বিয়োগ কিভাবে করতে হয়। বিয়োগ করাটা একদম ইজি, এটা যদিও সূত্রের মাধ্যমে করতে হবে, অটোসামের মাধ্যমে এই জিনিসটা হয় না। সো সূত্রটা কি, ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্রেকেট। সো আমি চাচ্ছি এই যে 92, এটার থেকে আমি 32 বাদ দিতে চাচ্ছি। সো 92 এটার মধ্যে আমি ক্লিক করব, মাইনাস 32 ফার্স্ট ব্রেকেট ক্লোজ। এখানে দেখুন যে এখানে কিন্তু সংখ্যা লেখা নেই, শুধু সেলের নাম লেখা। তার মানে এটাই বোঝা গেল যে এক্সেল সংখ্যা বুঝে না, সে সেলের নাম বুঝে। সো এন্টার যখন আমি দিব তখন আমার কি বিয়োগফল চলে আসছে। 92 থেকে 32 যদি বাদ দিই তাহলে কি 60 থাকে। এবার আসি কাউন্ট ফর্মুলা, মানে গণনা করার ফর্মুলা। এখন আপনি বলতে পারেন যে গণনা করার কি দরকার আছে, এখানে তো 1 2 3 4 এখানে দেখতেই পারছি। সো এটার এই কাউন্ট করার ফর্মুলাটা এখন আপনি সুবিধাটা বুঝবেন না, এটা বুঝবেন হচ্ছে যে আধা ঘন্টা পর। হ্যাঁ, আধা ঘন্টা পর আমি যখন হচ্ছে যে আরেকটা জিনিস দেখাতে যাব তখন হচ্ছে যে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কাউন্টের ফর্মুলাটা কেন জানা জরুরি। সো কাউন্ট ফর্মুলাটা আমরা এখন শিখে রাখি। ইজ ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্রেকেট, এই যে সিরিয়াল নাম্বার গুলো হচ্ছে কি আমরা সিলেক্ট করব, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম 9। সো এটা গেল কি কাউন্টের ফর্মুলা। এবার আসি মাল্টিপ্লিকেশন, মানে গুণ করা। মাল্টিপ্লিকেশনের হচ্ছে সূত্রটা আমি আপনাদেরকে শিখাবো না, দেখাবো না, এটা হচ্ছে যে আপনারা রিসার্চ করে নেবেন। ঠিক আছে, কারণ প্রথম ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে রিসার্চ করতে হবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার মন মানসিকতা যেন তৈরি হয়, এই জন্য আপনাদেরকে এটা রিসার্চের জন্য দিয়ে দিলাম। আপনারা রিসার্চ করে বের করবেন মাল্টিপ্লিকেশন বা গুণ করতে হয় কিভাবে, এটার সূত্রটা আপনারা রিসার্চ করে বের করবেন। তারপর আসি হচ্ছে ম্যাক্স, মানে সর্বোচ্চ নাম্বার কিভাবে বের করতে হয়। সেটা আমরা দুইটা ওয়েতে বের করতে পারি। একটা হচ্ছে যে অটোসামের মাধ্যমে। সো অটোসামের মাধ্যমে যে কোনো কিছুই বের করি না কেন, সংখ্যাগুলোর নিচেই আমাকে সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অটোসাম অপশনে চলে যাব, সেখান থেকে এই যে ম্যাক্স অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে দিলাম। সো 92, মানে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 92। তো এখন হচ্ছে যে এটা সূত্রটা, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ নাম্বার বের করার সূত্রটা কি সেটা আমরা একটু লিখে নিই। ইজ ইকুয়াল টু MAX ফার্স্ট ব্রেকেট, সবগুলো সংখ্যা সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। আমাদের সর্বোচ্চ নাম্বার কিন্তু বের হয়ে আসছে। এবার আসি ডিভাইড, কিভাবে ভাগ করতে হয়। ভাগ করার সূত্রটা একদম সিম্পল। ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্রেকেট, আমি চাচ্ছি এই যে 86 এটাকে আমি
9 দিয়ে ভাগ করতে চাচ্ছি। সো 86 এটার মধ্যে আমরা ক্লিক করব, সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভাগ চিহ্ন খুঁজে পাচ্ছি না। সো ভাগ চিহ্ন হচ্ছে এই যে স্ল্যাশ, যেটা এটাই হচ্ছে মূলত ভাগ চিহ্ন। ওকে, তো এখন 9 দিয়ে ভাগ করব। সো 9 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। তো আমার ভাগফল কিন্তু চলে আসলো। এবার আসি সর্বনিম্ন সংখ্যা কিভাবে বের করতে হয়। সর্বনিম্ন সংখ্যা বের করার জন্য আমাকে এই যে ফার্স্ট হচ্ছে যে আমরা অটোসামের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব, যদিও এটা আমরা আশা করি এতক্ষণে শেখা হয়ে গিয়েছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর অটোসাম অপশনে চলে যাব। সেখান থেকে এই যে মিনিমাম যেটা সংক্ষেপে লেখা, এটা ক্লিক করে এন্টার দিয়ে দিব। সর্বনিম্ন সংখ্যা চলে এসেছে। আর সূত্রটা কি? ইজ ইকুয়াল টু MIN, ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সংখ্যা সিলেক্ট করে নিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। সর্বনিম্ন সংখ্যা চলে এসেছে। এবার আসি পার্সেন্টেজ, মানে শতকরা। শতকরাটাও সূত্রটা কি এটাও আমি আপনাদেরকে দেখাবো না। এটাও হচ্ছে কি আপনারা রিসার্চ করে বের করে নেবেন কিভাবে শতকরাটা, সূত্রটা কিভাবে, আহ সূত্রটা কি এটা হচ্ছে আপনারা রিসার্চ করে নেবেন। এই দুইটা কাজ আমি আপনাদেরকে রিসার্চের জন্য দিয়ে দিলাম। এবার আসি আমাদের ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন মানে কি? ভ্যালিড কিনা ডাটাটা, তথ্যটা ভ্যালিড কিনা, এই জিনিসটা বের করা হয় ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। সো আমি কি করব, এখানে আমি ডাটা ভ্যালিডেশনটা অ্যাড করব। সো এটার জন্য আমরা চলে যাব, ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে যে এক্সেল রিবনে। সেখানে আমরা ডাটা অপশনে চলে যাব। এখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশন অপশনে গিয়ে এনি ভ্যালু একটা অপশন আসবে, এখান থেকে চেঞ্জ করে আমরা লিস্টে ক্লিক করে দিব এবং সোর্স যেটা এটার মধ্যে ক্লিক করে আমরা নামগুলো ভ্যালিড কিনা এই জিনিসটা বের করবো। সো নামগুলো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিব। সো যখন ওকে দিয়ে দিলাম তখন এই যে এই জায়গার ডান পাশে কিন্তু একটা ছোট্ট ড্রপ ডাউন বাটন কিন্তু চলে এসেছে। সো এটার মধ্যে আমরা যখন ক্লিক করব তখন আমরা নামগুলো কিন্তু দেখতে পাচ্ছি। সো আমি যদি ফরিদ আহমেদ এটার নামটা যদি ক্লিক করি এবং এই নামটা যদি চলে আসে, তার মানে কি এটা ভ্যালিড একটা ইনফরমেশন এখানে আছে। হুম, সো যেটার নামটা আসবে না তার মানে বুঝে নেবেন যে ওটা ভ্যালিড ইনফরমেশন না। কোনো না কোনো জায়গায় আপনার ভুল করেছেন ওই ডাটাটাতে বা ওই ইনফরমেশনটাতে। এবার আসি এভারেজ। এভারেজ তিনটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে, তিনটা ওয়েতে না, চারটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনার সূত্রের, একটা হচ্ছে অটোসামের মাধ্যমে, আর বাকি তিনটা হচ্ছে সূত্রের মাধ্যমে। তো অটোসামের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা তো আমরা আশা করি জানি। সর্বপ্রথম হচ্ছে যে সামেশন চিহ্নতে চলে যাব, অটোসাম অপশনে। এখানে গিয়ে হচ্ছে এভারেজ, এখানে ক্লিক করব, এন্টার দিয়ে দেব। আমাদের গড় কিন্তু চলে আসছে। এবার আসি সূত্রটা। সূত্রটা কিভাবে করব? ইজ ইকুয়াল টু এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সংখ্যা সিলেক্ট করে নিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। আমাদের গড় কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে কি একটা সূত্র। আর একটা সূত্র কি, দ্বিতীয় যে সূত্রটা আমরা এখন দেখবো, এটা হচ্ছে কি ছোটবেলা থেকে আমরা সবাই করে এসেছি। সো দ্বিতীয় সূত্রটা কি? ইজ ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সংখ্যা সিলেক্ট করে নিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ। তো এখানে 9টা সংখ্যা আছে। তো এইভাবেই তো ছোটবেলায় আমরা গড়টা শিখে এসেছি, যোগ যতগুলো সংখ্যা সবগুলোর যোগফল, ভাগ যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ। সো ভাগ, আমাদের গড় কিন্তু চলে এসেছে। চতুর্থ আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে যে আমরা একদম শেষের দিকে, আজকের ক্লাসে একদম শেষের দিকে জানবো। এবার আসি, আমরা ইফ কন্ডিশনটা হচ্ছে শিখবো। ইফ কন্ডিশনটা মূলত হচ্ছে সত্য মিথ্যা যাচাই করার জন্য ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে এই যে ছাত্রছাত্রীরা আছে, আমি চাচ্ছি যে এরা আপনার 60 মার্কসের যদি নিচে পেয়ে থাকে তাহলে তারা ফেল হিসেবে গণ্য করা হবে। সো আমি চাচ্ছি যে ফেল লেখাটা যেটা, এটা তাদের মার্কসের পাশেই উল্লেখ করা থাকুক, এই জিনিসটা আমি চাচ্ছি। তো এটার জন্য হচ্ছে আমি কি করব, ইফ কন্ডিশনটা ইউজ করব। সো ইফ কন্ডিশনটা, সূত্রটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু বুঝে বুঝে যদি করি তাহলে কি ইজি লাগবে। আমি যদিও এক্সপ্লেন করে দিব ইফ কন্ডিশনের সূত্রটা। সো আগে লিখি ইজ ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে পাশ ফেল কিসের উপর ডিপেন্ড করে? মার্কসের উপর। সো মার্কস যেই সেলে আছে ওই সেলটার মধ্যে ক্লিক করতে হবে। করার পর লিখবো লেস দেন 60।
লেস দেন 60, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন ফেইল, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ। এখন 60 নিচে পেলে তো হচ্ছে ফেল, তাহলে 60 উপরে পেলে কি হবে? পাস। তাহলে হচ্ছে কমা দিয়ে এটাও লিখে দিব, 60 উপরে যদি পায় বা 60 উপরে যদি পায় তাহলে কি পাস। সো আমি লিখে দিব পাস, ফার্স্ট ব্রেকেট ক্লোজ। তো এন্টার দিয়ে দিলাম, তো চলে আসছে পাস। আচ্ছা, আমি সূত্রটা আবারও একটু এক্সপ্লেন করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইফ মানে কি? ইফ মানে যদি। F4 কি? সেলের নাম। তাহলে F4 এর মার্কসটা যদি, ইফ দিয়ে বোঝাচ্ছি যদি 60-র মানে 60-এর কম যদি হয়, কিভাবে বুঝালাম কম? লেস দেন চিহ্ন দিয়ে বুঝিয়েছি কম। ঠিক আছে, তাহলে এটা ফেইল হিসেবে গণ্য করা হবে। এই যে উদ্ধৃত কমা দিয়ে উদ্ধৃতমূলক চিহ্ন দিয়ে লিখেছি ফেইল। আর যদি এটার বেশি পায় তাহলে কি? কমা দিয়ে উদ্ধৃতমূলক চিহ্ন দিয়ে লিখলাম পাস। উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ করে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, চলে আসছে রেজাল্ট। এখন এত বড় সূত্রটা বারবার আমাকে লিখতে হবে না, বারবার লেখা লাগবে না। এটা সিম্পলি ভাবে এভাবে ধরে ওই যে ড্র্যাগ করে নিয়ে আসবো, তাহলে কি অটোমেটিকলি এই জিনিসটা পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই অটোফিল অপশনে আর কি ওইভাবেই করে নিবেন। তো আমরা দেখতে পাচ্ছি কে পাস করেছে কে ফেল করেছে। এবার আসি, আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি, সেটা হলো যারা পাস করেছে তাদের মার্কসটা গ্রিন কালিতে লেখা থাকবে, যারা ফেল করেছে তাদের মার্কসটা লাল কালিতে লেখা থাকবে। তো এই জিনিসটা আমরা করব কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো এই জিনিসটা আমরা কোথায় যাব? এখানে হচ্ছে যে যে কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা এখানে আমরা যাব, এখানে হাইলাইট সেল রুলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গ্রেটার দেন লেস দেন এরকম দুইটা অপশন আসবে। আমি চাচ্ছি গ্রেটার দেন, মানে হচ্ছে যে পাস যারা করেছে তাদের মার্কসটা গ্রিন কালিতে লেখা থাকবে। সো হচ্ছে এখানে আমরা ক্লিক করব গ্রেটার দেনে। দেন হচ্ছে যে এখানে লিখতে বলছে কত গ্রেটার। হ্যাঁ, সো আমি 60 গ্রেটার। 60-র উপরে গ্রেটার মানে কি? বড়। কতর বড়? 60। এখানে উল্লেখ করতে বলছে কতর বড়? 60-র বড়। সরি, 60 হবে না, এখানে 59 এর বড়। 59 এর বড় কোনটা? 60। 60 বড় নাকি 59 বড়? 60 বড়। আর 60 বড় মানেই হচ্ছে 60 মানেই হচ্ছে কি পাস। এই জন্য আমি 59 দিয়েছি। 60 দিলে হবে না কিন্তু, কারণ 60 দিলে যে 60 পেলে তো পাসই। তো যে ব্যক্তি 60 পেয়েছে তারটা কি গ্রিন দেখাবে না, এই জন্য 59 দিয়েছি। তো কালারটা কি রকম হবে সেটা আমি সিলেক্ট করতে পারবো এখান থেকে, হচ্ছে যে আমি এই যে গ্রিন ফিল উইথ গ্রিন, সরি ডার্ক গ্রিন টেক্সট, এটা আমি ক্লিক করে ওকে দিয়ে দিলাম। তো দেখুন যে যারা যারা পাস করেছে তাদের মার্কসটা কি গ্রিন কালিতে লেখা আছে, আর বাকিগুলো কি তো গ্রিন কালিতে লেখা নেই। তার মানে কি এগুলো ফেল করছে। তো যারা ফেল করছে তাদের মার্কসটা আমি রেড কালিতে লিখতে চাচ্ছি। তো আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব, সেলগুলো সিলেক্ট করে দেন হচ্ছে লেস দেন আমি ক্লিক করব। কত লেস দেন? 60 লেস দেন। আর কালারটা কি হবে? এখানে অলরেডি অপশনে এখানে আছেই যে লাইট রেড ফিল। তো আমি ওকে দিয়ে দিলাম। তো দেখুন যে যারা যারা ফেল করেছে তাদেরটা কিন্তু এরকম লাল কালিতে লেখা, তাই না? সো এটা কি আমরা ইফ কন্ডিশনের বিষয়টা দেখলাম এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা আমরা দেখলাম। ওকে, তো যেখানে ছিলাম যে এই বিষয়গুলো দেখলাম। এখন আসি, আমরা দেখবো যে কাউন্ট ইফ। নর্মাল তো হচ্ছে এখানে কাউন্ট ফর্মুলাটা আমরা শিখলাম, এখন আমরা কাউন্ট ইফ ফর্মুলাটা শিখবো। আমরা এখানে তো টোটাল শাখার স্টুডেন্টদের, সব শাখার সবগুলো শাখা মিলিয়ে হচ্ছে স্টুডেন্ট সংখ্যা আমরা বের করেছি। কাউন্ট ইফ এর মাধ্যমে আমরা বের করব রেড শাখায় কতজন আছে, গ্রিন শাখায় কতজন আছে, ইয়েলো শাখায় কতজন আছে, এই জিনিসটা আমরা কাউন্ট ইফ এর মাধ্যমে বের করব। সো কাউন্ট ইফ এর হচ্ছে যে আমরা ফর্মুলাটা সবাই একটু লিখে নিব। ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখানে হচ্ছে যে আমরা আহ, কোন আহ, কোন শাখা, মানে হচ্ছে শাখাগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। সো ফার্স্ট হচ্ছে এখানে শাখাগুলো সিলেক্ট করব। ল্যাপটপ, শুধুমাত্র ল্যাপটপ ডেস্কটপ ইউজার যারা আছেন শুধুমাত্র তারাই F4 বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, F4 বাটনে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আপনার এই যে সেলের লেখাগুলো ডলারের মতন হয়ে গেছে। এটা কেন করতে হবে? এটা যদি না করেন তাহলে
এই যে সিলেকশন যেটা, এটা হচ্ছে কি, এই যে সিলেক্ট করেছেন না, এটা এন্টার করলে, যখন এন্টার দিবেন তাহলে কি ভুলভাল আসবে না। মানে F4 এ যদি আপনি না ক্লিক, F4টা আমরা কেন দিয়েছি, এটা দেওয়ার কারণে লক করে দিছে। এই যে কোনটা লক করছে, এই যে সিলেকশনটা যেটা, এটা লক করে দিয়েছি। লক করে দেওয়ার কারণে কি হচ্ছে, এটা আর মুভ করবে না। হ্যাঁ, এই যে কাউন্ট ইফ এর ফর্মুলা যখন আমরা দিব, তখন হচ্ছে কি অবশ্যই কাউন্ট ইফ বলি বা হচ্ছে যে এভারেজ ইফ, এই ফর্মুলা গুলোর মধ্যে হচ্ছে সবসময় F4টা সেল সিলেক্ট করে F4 ক্লিক করে দিব। না হলে আমার সেলগুলো যেগুলো সিলেক্ট করেছে এগুলো উল্টা পাল্টা হয়ে যাবে। মোবাইল ফোনের জন্য এটা করা লাগবে না। তারপর হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পর আমি কোন শাখাটা স্টুডেন্টদের সংখ্যা বের করতে যাচ্ছি, রেড শাখায়। এখন রেড শাখার বের করতে যাচ্ছি, সো রেড এর মধ্যে ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। সো রেড শাখায় 3 জন আছে। এই সূত্রটা জাস্ট হচ্ছে এভাবে ড্র্যাগ করে কপি করে দিলেই হয়ে যাচ্ছে। রেড শাখায় 3 জন, গ্রিন শাখায় 4 জন, টোটাল মিলিয়ে 7 জন, আর ইয়েলো শাখায় 2 জন, টোটাল মিলিয়ে 9 জন। তাই না? এবার আসি এভারেজ ইফ। হ্যাঁ, তো এটা তো নর্মাল আমরা এভারেজ করলাম, এবার এভারেজ ইফ কন্ডিশনটা দেখবো, অর্থাৎ এই গড়টা কিসের, টোটাল স্টুডেন্টদের গড়। এবার আমি বের করতে যাচ্ছি রেড শাখায় যারা আছে তাদের গড় কত, গ্রিন শাখায় যারা আছে তাদের গড় কত। এই বিষয়টা আমরা এভাবে গড় করব। সো এভারেজ ইফ এর সূত্রটা আমরা সবাই একটু লিখি, ইজ ইকুয়াল টু এভারেজ ইফ, এভারেজ ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে যে আগে আমরা সিলেক্ট করব কি শাখাগুলো, শাখাগুলো সিলেক্ট করে নিব। F4 এ অবশ্যই ক্লিক করে নিব। তারপর হচ্ছে কমা, তারপর কোন শাখার আমি গড় বের করতে যাচ্ছি, রেড শাখায়, সো রেড এর মধ্যে আমরা ক্লিক করব। তারপর কমা, তারপর হচ্ছে যে এখন মার্কস গুলো সিলেক্ট করে নিব। আবার F4টায় অবশ্যই ক্লিক করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। রেড শাখার স্টুডেন্টরা গড়ে 72 পেয়েছে। তো এই জিনিসটাই আমরা ড্র্যাগ করে কপি করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি গ্রিন শাখার স্টুডেন্টরা গড়ে 52.5 পেয়েছে, এবং ইয়েলো শাখার স্টুডেন্টরা সবচেয়ে ভালো নাম্বার পেয়েছে 73.5। তো এবার আসি, আমরা ভি লুকআপটা হচ্ছে যে শিখবো। বর্তমানে হচ্ছে ভি লুকআপের চাহিদাটা প্রচুর বেশি। তো ভি লুকআপের এখন আমরা ফর্মুলাটা দেখবো, ভি লুকআপটা কিভাবে ইউজ করে। আমি চাচ্ছি এখন যে ফরিদ আহমেদ, এটা হচ্ছে যে আমরা নামটা এখানে বসালাম, বসানোর পর আমি চাচ্ছি যে ফরিদ আহমেদের যে মার্কসটা, এই মার্কসটা এখানে শো করবে। এখন এই জিনিসটার সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে ডাটা ভ্যালিডেশনটা অ্যাড করব। তাহলে কি হবে, চমৎকার একটা জিনিস আমরা তৈরি করতে পারবো ভিলুকআপ আর ডাটা ভ্যালিডেশন দুইটা অ্যাড করে। তো কেমন জিনিসটা হয় সেটা আমরা হচ্ছে যে এখন দেখবো। সো আমরা একটু দেখি, আগে সূত্রটা মানে আমরা বসাই, তাহলে হচ্ছে বুঝতে পারবো, যখন কমপ্লিট হবে তখন জিনিসটা দেখতে পারবো কতটা চমৎকার একটা জিনিস আমরা তৈরি করতে পারি ভিলুকআপ আর ডাটা ভ্যালিডেশন অ্যাড করার মাধ্যমে। সো ভিলুকআপের আগের সূত্রটা বসাই, ইজ ইকুয়াল টু ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে যে আমরা কার মার্কসটা বের করব, ফরিদ আহমেদের, সো ফরিদের এখানে ক্লিক করব। সো কমা, কমা দেওয়ার পর আমরা এই যে ডাটাগুলো আছে এগুলো সিলেক্ট করব। সো আমার সিরিয়াল নাম্বার এগুলো সিলেক্ট করা দরকার নেই, কারণ হচ্ছে এগুলো দরকার নেই, এগুলো এগুলো এই ইনফরমেশন গুলো না থাকলেও সমস্যা নেই। সো আমি এখান থেকে শুরু করে এই মার্কস পর্যন্ত হচ্ছে সিলেক্ট করব। হাউস এগুলো দরকার নেই, কিন্তু হচ্ছে মাঝখানে যেহেতু পড়ে গিয়েছে যার কারণে নিতে হচ্ছে। সিলেক্ট করার পর অবশ্যই F4 এ ক্লিক করব। ক্লিক করার পর তারপর হচ্ছে কি কমা দিব। কমা দেওয়ার পর এখন আমাকে দেখতে হবে যে এই যে সিলেক্টেড এরিয়া, এই সিলেক্টেড এরিয়ার মধ্যে মার্কস কত নাম্বার কলামে আছে। নাম হচ্ছে যে 1 নাম্বার কলামে আছে, রোল হচ্ছে 2 নাম্বার কলামে, হাউস হচ্ছে 3 নাম্বার কলাম, ইয়ার হচ্ছে 4 নাম্বার, এবং মার্কস হচ্ছে 5 নাম্বারে কলামে আছে। তাহলে কি আমি 5 লিখতে হবে। তারপর কমা, এখানে ট্রু ফলস আছে, ট্রুতে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো আমার মার্কসটা কিন্তু চলে আসলো, ফরিদ আহমেদের 58 নাম্বার পেয়েছে। এখন এই যে নাম, যেটা এই নামের মধ্যে আমরা এখন আবার ডাটা ভ্যালিডেশনটা অ্যাড করব। এখান থেকে লিস্ট করে দিব, আর সোর্সে এখানে নামগুলো সিলেক্ট করে দিব, ওকে দিয়ে দিব। এখন দেখুন মজার জিনিসটা, আমি যখন নামগুলো এখান থেকে চেঞ্জ করব, অটোমেটিকলি মার্কসটাও চেঞ্জ হয়ে যাবে। সো একটা চমৎকার জিনিস কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারলাম ভিলুকআপ এবং ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। তো এই জিনিসগুলো এখন আপনাদের কাছে খুব বেশি একটা মনে ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে যে এইভাবেই তো দেখে নিতে পারতাম,
কিন্তু এই জিনিসটা হচ্ছে যে আপনার এখন কেন মনে হচ্ছে, কারণ আমি কিন্তু অল্প অল্প মানে 8টা 9টা ডাটা দিয়ে হচ্ছে কাজ করে দেখাচ্ছি। কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, বা আপনি যখন নর্মালি কোনো এক্সেল রিলেটেড কোনো কাজ যখন করবেন, আপনার 2-3 হাজার 4 হাজার 5 হাজার মিনিমাম 4-5 হাজার আপনার ডাটা নিয়ে কাজ করতে হবে। তখন কিন্তু আপনার এইভাবে গনে গনে করলে হবে না। এইভাবে দেখে দেখে করলে ভুল হয়। এই জন্য ফর্মুলাটা এই জন্য ইউজ করতে হয়। তো যাই হোক, আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো আমরা এই জিনিসটা দেখলাম। এখন হচ্ছে যে আমরা দেখব কিভাবে একটা মার্কশিট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে। আমরা ছোটবেলায় যে মার্কশিট পেতাম, এই মার্কশিটটা কিন্তু এই এক্সেল দিয়েই তৈরি করা হতো। মার্কশিটটা এই এক্সেল দিয়েই তৈরি করা হতো। তো আজকে আমরা দেখব কিভাবে একটা মার্কশিট তৈরি করতে হয়। তো এখানে আমি হচ্ছে যে এই যে বর্ডার টর্ডার দিয়ে যা যা অপশন দেয়া লাগে এগুলো হচ্ছে যে আমি অ্যাড করে দিয়েছি। আর লোগোটা জিজ্ঞেস করতে পারেন, যে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে লোগোটা কিভাবে অ্যাড করলেন। লোগোটা অ্যাড করা কোনো বিষয় নেই। এখানে হচ্ছে যে আপনার, এখানে যদি জুম ইন করি, এই যে ইনসার্ট অপশনে যাবেন, সেখান থেকে হচ্ছে পিকচার্সে গিয়ে দিস ডিভাইস আপনি হচ্ছে ডাউনলোড করে রাখলেন কোন একটা লোগো। ওটা আপনি নিজের মন মতন করে যদি একটা কাস্টমাইজ লোগো করতে চান, ওটাও করতে পারেন। অথবা হচ্ছে যে আপনি ঢাকা বোর্ডেরই যদি লোগো দরকার, বা যশোর বোর্ডের, এইগুলো বোর্ডের যদি লোগো দরকার, গুগলে সার্চ করলে কিন্তু ইমেজ গুলো চলে আসে, ওগুলো ডাউনলোড করে নিলেই হয়ে যাচ্ছে। তখন ইনসার্টে গিয়ে এভাবে অ্যাড করে নিলেই হয়ে যাবে। সো যেখানে ছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এলজি, জিপিএ এবং জিপিএ। এলজি মানে হচ্ছে লেটার গ্রেড। লেটার গ্রেড কোনটা? এই যে এগুলো, এ, এ মাইনাস, এ, বি, সি, ডি, এফ, এগুলো হচ্ছে কি লেটার গ্রেড। আর জিপি মানে কোনটা? জিপি মানে হচ্ছে যে গ্রেড পয়েন্ট। এই যে 5 পয়েন্ট, 4 পয়েন্ট, 3.5, এগুলো হচ্ছে কি জিপি। আর জিপিএ কোনটা? জিপিএ মানে হচ্ছে এই যে এখানে যে গ্রেড পয়েন্ট গুলো যে তৈরি মানে বসাবো, বের করব, এই গ্রেড পয়েন্ট গুলোর এভারেজই হচ্ছে কি জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ। ঠিক আছে। তো এখন আমরা এই যে মার্কশিটটা, এই মার্কশিটটা তৈরি করব। এবং নর্মালি মার্কশিট কি দিয়ে, কোন ফর্মুলা দিয়ে ইউজ করে তৈরি করে? এটা মূলত ইফ কন্ডিশন ইউজ করে মার্কশিট একটা তৈরি করা হয়। সো ইফ কন্ডিশনটা আমরা সবাই একটু লিখি। ইজ ইকুয়াল টু ফার্স্ট, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্রেকেট, মার্কস এর উপর ডিপেন্ড করি তো হচ্ছে এ, এ মাইনাস, এ, এ প্লাস, এগুলো হচ্ছে যে আসে। সো মার্কস, এই জন্য মার্কস যেই সেলে আছে সেই সেলটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর লিখবো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 80, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, এখানে লিখবো এ প্লাস, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ। এবার আমি সূত্রটা একটু এক্সপ্লেন করি। এই সূত্রটা একটু কিছুটা ডিফারেন্ট আগের ইফ কন্ডিশনের তুলনায়। এখানে আমি কি বলছি? C11 এর সেল, C11টা কি? সেলের নাম। C11 এর মার্কসটা যদি, ইফ দিয়ে বুঝাচ্ছি যদি 80 থেকে বড় হয়, এই জন্য আমি দেখালাম গ্রেটার দেন চিহ্ন। 80 থেকে যদি বড় হয় বা 80 সমান হয়, সমান কিভাবে বুঝালাম? ইজ ইকুয়াল টু চিহ্ন দিয়ে বুঝালাম। তাহলে কমা, উদ্ধৃতমূলক দিয়ে চিহ্ন দিয়ে মাঝখানে লিখলাম এ প্লাস। মানে 80 বা 80 সমান বা 80 বেশি যদি হয়, তাহলে ওটা এ প্লাস হিসেবে গণ্য করা হবে। আমি এ প্লাস দেখাবো, এটা আমি এক্সেল কে বলছি। এখন এটা তো শুধুমাত্র এ প্লাস এরই আমি কথা বলছি। আমাকে এখন এ মাইনাস এরটাও বুঝাতে হবে, এ মাইনাস এরটাও বুঝাতে হবে, বি এরটা বুঝাতে হবে, সি, ডি, এফ, এগুলো সব বুঝাতে হবে। যার কারণে পুরোটা সবগুলো হচ্ছে কি এইভাবে 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 যেরকম লিখেছি, সেম ভাবে এটাও এভাবেই লিখতে হবে। সো এই জন্য কি সূত্রটি একটু বড় হবে, বাট আশা করি সূত্রটা আমরা বুঝেছি কিভাবে লিখতে হয়। তো এখন আমরা আবার লিখবো কমা, ইফ ফার্স্ট ইফ ফার্স্ট ব্রেকেট C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে যে 70, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন এ, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ। আবার লিখবো হচ্ছে যে কমা, ইফ ফার্স্ট ব্রেকেট, এটা হবে হচ্ছে C11 গ্রেটার দেন, আমি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু সবগুলো সেলের নাম কিন্তু একই দিতেছি, C11 দিতে হবে। মানে হচ্ছে যে আপনার C11 দিতে হবে না, মানে আপনি যে সেলটা সিলেক্ট করেছেন ওটাই কিন্তু বারবার লিখতে হবে। ঠিক আছে। আপনি কিন্তু C11 দেওয়ার পর C12 দিবেন না, বা হচ্ছে আপনারটা তো যদি সি না হোক, আপনারটা হতে পারে ডি বা এফ। হ্যাঁ, এফ, F10ও হইতে পারে,
তো ওইটা আবার আবার সিরিয়াল ভাবে লিখেন না, একটা সেলই বারবার হচ্ছে লিখবেন। ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে যে লিখবেন 60, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, এ মাইনাস, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, কমা, আবার ইফ, ফার্স্ট ব্রেকেট, C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 50, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন বি, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, আবার কমা, ইফ, ফার্স্ট ব্রেকেট, এটা হচ্ছে C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু। এখানে কিন্তু আপনার প্রতিটা কমা, প্রতিটা চিহ্ন এগুলো ঠিকঠাক ভাবে দিচ্ছেন কিনা এই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। একটা কমার জন্য, একটা এক্সট্রা স্পেস দেওয়ার জন্য কিন্তু সূত্রটা ভুল হয়ে যাবে, তখন কিন্তু সূত্রটা কাজ করবে না। এই জন্য যখন সূত্রটা লিখতে থাকবেন, যেহেতু বড় সূত্র, তো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার। গেট ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 40, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, এটা হবে হচ্ছে যে সি, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, আবার কমা, ইফ, ফার্স্ট ব্রেকেট, 33 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু সি, ডি, আচ্ছা ডি হবে না, তো আগে 33 লিখতে হবে। 33, কি করলাম আমি, যে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি নিজেই হচ্ছে ভুল করে দিচ্ছিলাম, C11 লিখিনি। C11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 33, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন, আহ, এটা হবে হচ্ছে ডি, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ, কমা, আবার হচ্ছে ইফ, ফার্স্ট ব্রেকেট, 33 তো লিখেছি, এখন হচ্ছে C11 লেস দেন ইজ ইকুয়াল টু, আবার দিব না কিন্তু, লেস দেন 33 শুধু দিব। ইজ ইকুয়াল টু দিব কেন, শুধু লেস দেন 33 দিব। লেস দেন 33 মানে কি, ফেইল, ঠিক আছে। 33 ইজ ইজ ইকুয়াল টু যদি দিয়ে দিই, তাহলে 33 যেটা আসবে সেটা হচ্ছে কি, মানে সে তখন কনফিউজ হয়ে যাবে যে ফেল দেখাবো, এফ দেখাবো নাকি ডি দেখাবো, এটা নিয়ে সে কনফিউজড হয়ে যাবে। সেজন্য লেস দেনই শুধু দিব, কমা, উদ্ধৃতমূলক চিহ্ন এফ, উদ্ধৃতমূলক চিহ্ন ক্লোজ। এখন যতগুলো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। এন্টার দিয়ে দিলাম। তো আমাদের এই যে লেটার গ্রেড যেটা, সেটা কিন্তু চলে আসলো। এখন এত সূত্র, এত বড় সূত্র বারবার লেখা লাগবে না, জাস্ট এইভাবে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলেই হয়ে যাবে। এবার আসি গ্রেড পয়েন্টের যে বিষয়টা, গ্রেড পয়েন্ট কিভাবে বের করব, গ্রেড পয়েন্ট কোনটা, এই যে এগুলো। তো এটা কিভাবে বের করব, এলজি যেভাবে বের করেছে ঠিক সেম ভাবেই করব। যার কারণে আমি এটা কি করলাম, এই যে এলজির যেটা সূত্র সেটা হচ্ছে কি কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি কি কি কিছু এডিট করতে হবে এখানে, যেমন হচ্ছে এখানে D11 হয়ে আছে। D11 কোনটা, এই যে এইটার সেল, তো এইটার সেল হলে তো হবে না, মার্কস এর উপর ডিপেন্ড করে জিপি যেটা সেটা হচ্ছে বের হবে। সো এটা D11 চেঞ্জ করে আমি C11 দিয়ে দিব। আর এ প্লাস এর জায়গায় কি বসাবো, 5 পয়েন্ট। এখানে ডি আছে, ডি টা চেঞ্জ করে C11 দিয়ে দিব। আর এর জায়গায় 4, C11, এ মাইনাস এর জায়গায় 3.5, C11, বি এর জায়গায় 3 পয়েন্ট, C11, এখানে হচ্ছে 2 পয়েন্ট, C11, এখানে হচ্ছে 1 পয়েন্ট, আর এফ এর জায়গায় 0 পয়েন্ট। এন্টার দিয়ে দিলাম। তো এখন কিন্তু জিপিটাও চলে এসেছে। তো এটা জাস্ট এইভাবে ড্র্যাগ করে কপি করে দিলাম, আমার গ্রেড পয়েন্টটাও কিন্তু কি চলে আসলো। এখন আসি যে এভারেজ, 14 নাম্বার, তৃতীয় নাম্বার যে সূত্রটা সেটা কোনটা। তৃতীয় নাম্বার এভারেজ করার সূত্রটা হচ্ছে যে লিখি ইজ ইকুয়াল টু, ফার্স্ট ব্রেকেট, প্রত্যেকটা সেল এভাবে একটা একটা করে যোগ করা, E13 প্লাস E14, E15, E16, E17, E18, E19, E20, E21।
E21 পর্যন্তই আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ 11টা সাবজেক্ট যেহেতু, সো 11, এন্টার দিয়ে দিলাম। সো গড় কিন্তু চলে আসলো, মানে জিপিএটা চলে এসেছে। সো আমাদের মার্কশিট যেটা, সেই মার্কশিটটা ডান। এখন কিছু ফিনিশিং টাচ আছে। ফিনিশিং টাচ কোনটা? এই যে সেলের যে গ্রিড লাইন গুলো আছে, এই যে সেলের গ্রিড লাইন কোনটা, এই যে এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় গ্রিড লাইন। তো এই গ্রিড লাইনটা হচ্ছে যে রিমুভ করতে হবে। কারণ নর্মালি যখন হচ্ছে যে আমরা একটা মার্কশিট পাই, তখন কিন্তু এই গ্রিড লাইন গুলো থাকে না, একটা ব্ল্যাঙ্ক একটা পেপারের মতন হচ্ছে থাকে। তো এটা কিভাবে রিমুভ করব? আমরা পেজ লেআউট যেটা, সেই অপশনে চলে যাব। সেখান থেকে সেখান থেকে এই যে গ্রিড লাইন অপশন ভিউ, এটা হচ্ছে যে অফ করে দিব। তাহলে দেখুন এখন কিন্তু সেলের গ্রিড লাইন গুলো দেখা যাচ্ছে না। অনেকে আবার একটা ভুল করেন, সেটা হচ্ছে কি, সূত্র দেওয়ার আগেই, সূত্র বসানোর আগেই গ্রিড লাইনটা রিমুভ করে ফেলি। এই জিনিসটা যদি করেন, তাহলে কিন্তু মানে গ্রিড লাইন আগে রিমুভ করে তারপর যদি সূত্র বসাতে যান, তাহলে কিন্তু সূত্র কাজ করবে না। ঠিক আছে, এই জন্য আগে সূত্র সবকিছু কমপ্লিট করে তারপর গ্রিড লাইন রিমুভ করবেন। আরেকটা বিষয়, অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে মার্কশিটটা তো একটু হলুদ কালারে থাকে, এটা হলুদ কালার কিভাবে করব? সিম্পল, এ এবং হচ্ছে 1, এইটার মাঝখানে যে ত্রিভুজটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কালার অপশনে গিয়ে এই যে হলুদ কালারটা আমরা দিয়ে দিলাম। সো আমাদের মার্কশিটটা কিন্তু কি হলুদ কালার হয়ে গেছে। সিম্পল। সো এইভাবে কি একটা মার্কশিট তৈরি করতে হয়। এবার আসি অর্গানাইজ, লাস্ট পার্টে আমরা চলে এসেছি। এখানে আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে এনএসআর ইলেকট্রনিক্স, এটা একটা ইলেকট্রনিক কোম্পানি, যেটার কিনা আপনার নভেম্বর 2023 সালে কি কি প্রোডাক্ট বিক্রি হয়েছে, এগুলোর লিস্ট গুলা, কাস্টমারের নাম দেয়া, এগুলো লেখা আছে। এখন ধরলাম হচ্ছে একটা প্রোডাক্ট বিক্রি হলো, সে যখন স্ক্রল করে একদম নিচের দিকে গিয়ে যখন হচ্ছে যে প্রোডাক্টটা এন্ট্রি করতে যাবে, তখন কিন্তু উপরে খেয়াল করলো যে এখানে কি বসাবে সে ভুলে গেছে। তো আবার তাকে উপরে যেতে হচ্ছে, গিয়ে দেখতে হচ্ছে হ্যাঁ এখানে নেম লেখা। তো আবার তাকে হচ্ছে কি নিচে স্ক্রল করে এখানে আসতে হচ্ছে। সো এই জিনিসটা কি, তারা মানে ফাস্ট ফাস্ট কাজ করার জন্য কি একটা হ্যাসেল তৈরি করে। হ্যাঁ, আপনার কাছে এখন একটা এটার সমস্যা নাও মনে হতে পারে, কিন্তু যখন কাজ করতে যাবেন তখন এই জিনিসটা, সমস্যাটা আপনি ফেস করবেন। তো এরকম এরকম যদি হতো যে আমি স্ক্রল করছি, আবার পাশাপাশি আমার এই যে হেডিং যেটা, সেই হেডিংটাও দেখা যাচ্ছে, তাহলে ভালো হতো। তো এই জিনিসটা করার জন্য আমরা ফ্রি স্পেস ইউজ করব। তো ফ্রি স্পেস ইউজ করে আমরা এই যে হেডিং যেটা, এই হেডিংটা হচ্ছে যে আমরা স্ক্রল স্ক্রল করলেও যেন দেখতে পারি। তো এই এই হেডিংটা হচ্ছে যে কত নাম্বার রোতে আছে? 5 নাম্বার। তো আমরা 6 নাম্বার রোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিউ অপশনে চলে যাব। সেখান থেকে ফ্রি স্পেস অপশনে গিয়ে ফ্রি স্পেসটা করে দিব, অন করে দিব। এখন দেখুন যখন আমি স্ক্রল করছি, আমি কিন্তু 50-এ চলে এসেছি, 80-তে চলে এসেছি, 100-তে চলে আসছি। এখন তারপরেও কিন্তু কি আমি এই হেডিং গুলো কি দেখতে পারছি, মানে এতটুক থেকে, মানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো সেল আমি দেখতে পারছি। সরি, রো গুলো আমি দেখতে পারছি। তো এখন আমি আমার মতন করে হচ্ছে জিনিসগুলো বসিয়ে দিলাম, বসাতে পারছি। তো আমার জন্য জিনিসটা কি ইজি হয়ে গেল। এটা গেল কি ফ্রি স্পেন্সের বিষয়টা আমরা দেখলাম। সর্বশেষ আরেকটা জিনিস এখন আমরা দেখব, সেটা হলো ডাটা ফিল্টারের জিনিস, কাজটা আমরা দেখব। ডাটা ফিল্টার কি করব? ফার্স্টে হচ্ছে যে যে কোনো একটা হেডিং আমরা ক্লিক করব। হেডিং কিন্তু এগুলো না, হেডিং হচ্ছে এই যে নাম, প্রোডাক্ট, এগুলো হচ্ছে হেডিং। তো যে কোনো একটা হেডিং এর উপর ক্লিক করব। ক্লিক করার পর একদম টু সেকশনে একদম ডান দিকে চলে যাব, সর্ট এন্ড ফিল্টার অপশনে চলে যাব। সেখান থেকে ফিল্টার অপশনটা অন করে দিব। এখন দেখুন যে প্রত্যেকটা হেডিং এর পাশে কিন্তু একটা ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে। তো আমি বের করতে যাচ্ছি যে আমার নভেম্বর মাসে কয়টা মোবাইল বিক্রি হয়েছে। তো আমি কি করব, এই প্রোডাক্টে এখানে ড্রপ ডাউন ক্লিক অপশনে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অল, এটা ক্লিক করে রিমুভ করে দিব। যেহেতু মোবাইল কয়টা বিক্রি হয়েছে এটা বের করতে যাচ্ছি, সো মোবাইলের মধ্যে ক্লিক করে ওকে দিয়ে দিব। এখন দেখুন জিনিসটা কি হয়েছে, যে আমার সব মোবাইল কয়টা বিক্রি হয়েছে, সব মোবাইলের ইনফরমেশন গুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমি একটা কথা বলেছিলাম শুরুর দিকে, কাউন্ট ফর্মুলা নিয়ে, যে সিরিয়াল তো দেখাই যাচ্ছে, তাহলে আবার কাউন্টের দরকার কি? এই যে এখন হচ্ছে যে আপনার দরকার, কাউন্ট ফর্মুলাটা এখন দরকার। কারণ কেন? এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ আছে। এরপর কিন্তু আর সিরিয়াল ওয়াইজ নাই, 15 নাম্বার, 16 নাম্বার, 17, 18, 19, 20, তারপর আবার 54।
55, 56, 57, 58, 59, 60, 61, 62, তারপর আবার 76। তো এই জায়গায় কিন্তু আপনার কাউন্ট ফর্মুলাটা ইউজ হবে, দরকার পড়বে। এই জন্যই বললাম যে কাউন্ট ফর্মুলাটা এই জন্যই শেখা দরকার। ঠিক আছে। তো আশা করি আমরা সম্পূর্ণ বিষয়গুলো আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছি। তো আজকের দিনে আমাদের ক্লাসের বাড়ির কাজটা কি? বাড়ির কাজ হচ্ছে আমরা যেই মার্কশিটটা তৈরি করেছি, মার্কশিট কোনটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। অনেকে মার্কশিট হিসেবে ওই বাংলা সাবজেক্টের এই যে ফর্মুলা, এটা অনেকে মনে করে এটা আপনার মার্কশিট না। মার্কশিট হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে মার্কশিট। এরকম একটা মার্কশিট আমরা তৈরি করব। তৈরি করে এটা হচ্ছে কি আমরা স্ক্রিনশট নিয়ে আমাদের যেই ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপটার মধ্যে আমরা পোস্ট করে দিব। ঠিক আছে। ক্যাপিটাল সূত্র, একজন কোশ্চেন করেছে সূত্র কি ক্যাপিটাল লেটার লিখতে হবে? না, ক্যাপিটাল লেটার লেটার যে লিখতে হবে এমন না, ছোট হাতের অক্ষরে লিখলেও সমস্যা নেই। অনেকে কয়েকবার কোশ্চেন করেছেন যে এগেইন কালার কিভাবে করলেন, এটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করছেন। আবার অনেক কয়েকজন জিজ্ঞেস করেছেন যে কাউন্টের সূত্রটা হচ্ছে যে আবার একটু দেখাতে। সো এটা এক জিনিস হচ্ছে ক্লাসের মধ্যে এক জিনিস রিপিট এই জন্য আমরা করি না, কারণ হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। ঠিক আছে। সো রেকর্ডটা হচ্ছে যে আপনারা দেখে নেবেন, রেকর্ডটা হচ্ছে দেখলেই আপনারা তখন হচ্ছে ওইখান থেকে দেখে নেবেন। আর আমার হচ্ছে যে আমি ক্লাসটা হচ্ছে যে একটু স্লো ভাবেও করাতে পারতাম, কিন্তু একটু পর আমার আরেকটা ক্লাস শুরু হবে, 5 মিনিটের ভিতরে আমাকে আবার জয়েন করতে হবে। যার কারণে হচ্ছে একটু ফাস্ট মুভ করতে হয়েছে। জিনিসটা হচ্ছে যে একটু ধীরে গতিতে আমি বলতে পারতাম। তো যাই হোক, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ক্লাসগুলো হচ্ছে যে আরো কয়েকবার কন্টিনিউ করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে। তো যাই হোক, সবার জন্য হচ্ছে যে অনেক দোয়া রইলো। আর যদি কোথাও যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, মানে বাড়ির কাজটা করতে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমাকে নক করতে পারেন। ইনশাল্লাহ হচ্ছে যে 24 আওয়ার্স এর ভিতর আপনার প্রবলেমের সলিউশনটা ইনশাল্লাহ আমি মেসেজ করে জানিয়ে দিব, কারণ প্রতিনিয়ত কোনো না কোনো ক্লাস নিয়ে বা স্টুডেন্ট সাপোর্ট নিয়ে হচ্ছে ব্যস্ত থাকতে হয়। সো আমি বলবো যে হচ্ছে এই জন্য সাথে সাথে মেসেজের রিপ্লাই নাও করতে পারি। ঠিক আছে। ওমা, ভয় পেয়ে গেছে তো। নাদিয়া আক্তার হচ্ছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে, আমি কই, কি ব্যাপার, ভূত ক্লাস করতেছে? আমি লিটারালি আমি ভয় পেয়ে গেছি। কি ব্যাপার, চোখ জল জল করতেছে, মুখ দেখা যাচ্ছে না। তো যাই হোক, ক্লাসটা করছেন ভালো, আমারে ভয়ও দেখাইছেন। তো যাই হোক, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।